দীঘা থেকে মাত্র 11 কিলোমিটার দূরে পড়শি রাজ্যে রয়েছে এমন এক জায়গা যেখানে গেলে গহীন ম্যানগ্রোভ অরণ্যের বুক চিরে স্পিডবোট আপনাকে নিয়ে চলে যেতে পারে বঙ্গোপসাগরে। আমি বলছি উড়িষ্যা রাজ্যের বিচিত্রপুরের কথা। এই বিচিত্রপুর দিয়েই সুবর্ণরেখা নদী ম্যানগ্রোভ অরণ্যের বুক চিরে এঁকে বেঁকে তারপর বঙ্গোপসাগরে পড়েছে। এখানে থাকতে চাইলে থাকতে পারেন উড়িষ্যা গভর্নমেন্টের বিচিত্রপুর নেচার ক্যাম্পে। তবে চলুন জায়গাটি ঘুরে দেখি। তো বিচিত্রপুর ঢোকার ঠিক আগেই কিন্তু এইরকম ঝাউবন দেখতে পাওয়া যায়। তো ঝাউবন কিন্তু এখন প্রায় দেখতে পাওয়াই যায় না, কিন্তু এখানে ঝাউবন আমি দেখতে পাচ্ছি খুব একদম ঘন চারপাশে। এই ঝাউবন দেখে কিছুটা সেই ভূতের রাজ সিনেমাটার কথা মনে পড়ে যাচ্ছে। এখানের ওই একই গল্প। এটা হচ্ছে, প্রথমে বলে দিই এখানে আপনারা আসবেন কী করে। আপনারা চন্দনেশ্বর মন্দির থেকে গাড়ি রিজার্ভ করেই আসতে হবে, কারণ শেয়ারে আসার অপশান নেই। অনেকটাই, প্রায় 12 কিলোমিটার মতো চন্দনেশ্বর মন্দির থেকে সময় লাগে। তো অটো বা টোটো রিজার্ভ করে আপনারা বিচিত্রপুর আসতে পারেন। যদি নিজস্ব ভেহিকেল থাকে তাহলে তো খুবই ভালো। রাস্তা ওয়েল মার্ক, যদি কোথাও অসুবিধে হয় আপনি স্থানীয় মানুষদের সাহায্য নিতে পারেন। এই যে এখানে নৌকোগুলো এরকম দাঁড়িয়ে রয়েছে, যেগুলো এখানে রিপেয়ার হয় ওদিকটায়। তারপরে সামনেই রয়েছে সুবর্ণরেখা নদীর খাঁড়ি, ওখান থেকে নৌকোগুলো চলে যায় একদম খাঁড়ি বরাবর মোহনাতে, অর্থাৎ সমুদ্রতে যেখানে সুবর্ণরেখা নদী মিশেছে সেই জায়গায়। বিচিত্রপুর আসার আরও অন্য আরেকটা সবচেয়ে বড় কারণ হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায় এই বিচিত্রপুরেই। এই যে আমার পেছনে যদি দেখা যায়, এগুলো প্রত্যেকটাই ম্যানগ্রোভ অরণ্য। চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে শ্বাসমূল দেখা যায়, কারণ এই এলাকায় যখন নদীতে জল আসে প্রচুর, তখন কিন্তু এই জায়গাগুলোতে জল ভরে যায়, গাছের প্রায় অনেকটা উপর পর্যন্ত জল থাকে। তো গাছ ম্যাক্সিমাম টাইমে যদি জলের নিচে থাকে তাহলে তো নিচের যে মূল সেটা পচে যেতে পারে। সেই জন্য এদের আরেক ধরনের মূল বের হয়, যেটাকে আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি, শ্বাসমূল। এটা ওপরের দিকে উঠে সুন্দরী গাছের দেখতে পাওয়া যায়। তো এটাও হচ্ছে সেই শ্বাসমূলগুলো এই যে বেরিয়ে রয়েছে। এই সমস্ত জায়গা দিয়ে চলাচল করা খুব মুশকিল হয় যেখানে শ্বাসমূল থাকে, কারণ শ্বাসমূলগুলো কিছুটা কাঁটা কাঁটার মতো। এই যে দেখা যাচ্ছে এ পাশটা পুরোটাই ম্যানগ্রোভের জঙ্গল আর কি, নদীর খাঁড়ি। ওখানে সব নৌকোগুলো ভাটার সময় দাঁড়িয়ে থাকে এমনি, আর জোয়ার যখন চলে তখন হচ্ছে ওই নৌকাতে চেপে আপনি একদম ম্যানগ্রোভ অরণ্যের ভেতর দিয়ে চলে যেতে পারেন বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগরে। এপাশেও কিছু নৌকো দাঁড়িয়ে রয়েছে। এইগুলোতেও খালে যখন জল ভরে যায় নৌকোগুলো তখন মেন নদীর কাছে যায়। টাকা বোট ভাড়া, সে আপনি একা আসুন বা দুজন আসুন বা চারজন আসুন, যজন আসুন না কেন, পার বোট ওদের 1200 টাকা। ওই সামনে বুকিং কাউন্টার আছে, ওখান থেকে টিকিট কাটতে হয়। ওখান থেকে আমি আপনাদের সমস্ত লিস্ট দিয়ে দেবো, কাটতে পারেন। আমরাও এখন যে টাইমে এসে পৌঁছালাম, এখন সময় হচ্ছে 2টো বাজে। অধিকাংশ ট্যুরিস্ট চলে গেছে। তো শেয়ার ছাড়া অপশান আমাদের কাছে ছিল না, কারণ দুজনের পক্ষে 1200 টাকা দিয়ে যাওয়া সম্ভব নয়। আরেকটা বড় ব্যাপার হচ্ছে এখানে অসুবিধা, সেটা হচ্ছে ফোনপে বা গুগল পে, অনলাইন কোনো ব্যাপার নেই, ক্যাশই আনতে হবে। সুতরাং ক্যাশ আপনারা আনবেন যদি এখানে নৌকো রাইড আপনাদের করতে হয়, এছাড়া কিন্তু আর কোনো অপশান নেই। তো এটাই হচ্ছে বিচিত্রপুর। এরপরে আশেপাশের ভিউটা দেখুন।
তো এখানে দাদারা এই যে এগুলো হচ্ছে সমুদ্রে মাছ ধরার জাল আর কি। তো এগুলো অনেক সময় ছিঁড়ে যায়, তো যে সময়টা এরা দিনের বেলায় মাছ ধরতে যায় না সেই সময়টায় এরা কী করে, এই জালগুলো ঠিক করে, আবার যখন রাত্রিবেলা মাছ ধরতে যাবে তখন এই জালগুলোকে ব্যবহার করে। এই যে এই ধরনের নৌকো, এইখানে নৌকো, এখানে একটা বড় নৌকো বলতে ট্রলার আর কি, ট্রলার জাতীয় জিনিস এখানে প্রচুর দেখতে পাওয়া যাবে। এখনও জল আছে কিছুটা, কিন্তু আস্তে 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 জল আরও কমে গেলে তখন কিন্তু আর যাওয়াও যাবে না। এই যে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত জল আছে, এই যে জল কিন্তু এতটা অবধি, আরও বেশি হলে এপাশ পর্যন্ত চলে যায়। এই যে এদিক দিয়ে জল পেরিয়ে এপাশে চলে যায়। এখন জল যত ভাটা হবে আস্তে আস্তে কমবে। এই যে এই নৌকোগুলো, এর মধ্যে খাবার টাবার সবই থাকে। ওই দেখুন দূরে একটা নৌকো আসছে, ওটাই কিন্তু ওরা ওই ঘুরে আসছে আর কি ওই সাগর থেকে, এই প্যাকেজগুলোই হয়। এই যে এখানে একটা নৌকো, তো এগুলোতে এরা যখন হচ্ছে একদমই জল কমে যায় যেটা বলছিলাম, তো এইটা এখনও পর্যন্ত জল আছে, সেই জন্য এখনও পর্যন্ত ঘুরতে যাওয়া যাচ্ছে। যখন এই জল একেবারেই শুকিয়ে যায়, কিছুই থাকে না, তখন কিন্তু নৌকা বিহার বন্ধ থাকে, পরের জোয়ার আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়। দুটো জিনিস মনে রাখবেন, এক হচ্ছে ক্যাশ রাখবেন 1200 টাকা, গ্রুপে আসলে পার হেড খুব কম টাকা পড়বে 200 টাকা করে। যদি গ্রুপে না আসতে পারেন তাহলে কিন্তু 2 জন গেলেও 1200 টাকা, 4 জন গেলেও 1200 টাকা, 6 জন গেলেও 1200, ম্যাক্সিমাম 6 জন যেতে পারবে। একটু দেখিয়ে দিই যে বোট দিয়ে আপনারা বিচিত্রপুরে একদম বে অফ বেঙ্গলে যাবেন, সেই বোটগুলো কিছুটা আপনাদের দেখিয়ে দিই। তো এই হচ্ছে জেটি, এইভাবে নিচে নেমে যেতে পারেন। আগে কিন্তু ওই বড় পেছনের ওই জেটিটাই ছিল, যতবার আমি এটা নিয়ে সেকেন্ড টাইম আসলাম বিচিত্রপুর, তো ওইরকম জেটিটি ছিল। এখন এই নতুন এই জেটিটা করা হয়েছে, এই যে। তো এই ধরনের এই ধরনের আপনারা বোটে যেতে পারবেন। 1 2 3 4 5 6 7 8 10টা সিট আছে, কিন্তু ওরা 6 জনই অ্যালাউ করে, 6 জন করেই আপনারা যেতে পারবেন। এখানেও একটা এই যে বোট আছে, এই বোটগুলোই কিন্তু যায়। কিছুর একটা আওয়াজ হচ্ছে ওই পাশে, হয়তো কোনো স্পিড বোট বা কিছু একটা যাচ্ছে ওই সাইড দিয়ে হয়তো। আর এই যে এটা হচ্ছে সুবর্ণরেখা নদীর জল, ওই একটা আরেকটা বোট আসছে, ওটাই সম্ভবত লাস্ট বোট, ওখানেও টুরিস্ট ছিল। তো এইভাবে কিন্তু আপনারা বিচিত্রপুর এই বোটে করে ঘুরে নিতে পারবেন। তো নৌকায় তো বা বোটে তো রাইড হলো না বিচিত্রপুরে, তাই এখানে এই ডাব, কি বড় ডাব দেখুন। এই ডাব হচ্ছে আপনার একটু বড় সাইজটা 30 টাকা, আর একটু ছোটোটা 20 টাকা, তাও অনেক কম আমি বলবো কম্পারিজন টু উদয়পুর, বা আপনি যদি শঙ্করপুরে খান 40-50-এর নিচে কোনো ডাব নেই, মন্দারমণিতে তো খুবই বেশি দাম। এই সমস্ত ডাবে মালাইও আছে, সুতরাং খাওয়ার পরে ফেলবেন না।
ওনারা মালাই বার করে দেবেন। আরেকটা ইনফরমেশান জিনিস যেটা আমি জানতে পারলাম সেটা হচ্ছে এই যে বোট রাইড, এই বোট রাইড কিন্তু সকাল 8টা বা 9টা থেকে শুরু হয়ে যায়, কোনো দিনও 2টো, কোনো দিনও 3টে এইরকম। তো পরে বন্ধ হয়ে যায়, কারণ এরপরে জল কমে যায়, আবার জল আসে সেই রাত্রিবেলা, সুতরাং এই সময়টা বন্ধ থাকে। তাই আপনাদের বিচিত্রপুরে বোট রাইড করতে গেলে আপনারা কিন্তু চেষ্টা করুন যেদিন উড়িষ্যার প্ল্যান রাখবেন, মানে উড়িষ্যার সাইডের প্ল্যান রাখবেন, সেই দিন আপনারা কিন্তু সকালবেলা প্রথমে বিচিত্রপুরটা ঘুরে নিন। বিচিত্রপুরটা ঘুরে বোট রাইড করে তারপরে চলে যান তালসারি, তারপরে উদয়পুর, তারপরে চন্দনেশ্বর মন্দির। যদি দেখেন তো দেখেন, বিচিত্রপুর থেকে বেরোনোর সময় চন্দনেশ্বর মন্দির দেখা যায়, কিন্তু প্রথমে বিচিত্রপুরটা করে নেবেন, কারণ যেহেতু এখানে বোট রাইডটাই মেন জিনিস, আর বাদ বাকি তেমন কিছু নেই এখানে। সামনেই এই সুবর্ণরেখা নদী নৌকাগুলো দাঁড় করানো আছে, সুতরাং যদি আসতে হয় তাহলে কিন্তু অবশ্যই মনে করে আসবেন সকাল সকাল 12টার মধ্যে। যেমন আমাদেরকে ওনারা বললেন যে এখনও গেলে হবে, কিন্তু 1200 টাকা দুজনের পক্ষে বেয়ার করতে হবে। একটু আগে আসলেও 3 জন ছিলেন, তাদের সাথে অ্যাড হয়ে গেলে তাহলে 5 জনে ভাড়াটা হয়ে যেত। সুতরাং একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, কারণ আমরা এসেইছি 1টা 2টোর পরে খেয়ে দিয়ে, তো সেই জন্য আমরা করতে পারিনি। সুতরাং আর অলরেডি আমরা এর আগের এপিসোডে আপনারা দেখেছেন আমরা তালসারিতে বোট রাইড করে ফেলেছি। তাই খুব একটা দরকারও ছিল না, যদিও বোট রাইডের মজাটা নিয়ে নিয়েছিলাম তালসারিতে। বাট এখানে গেলে একটা আলাদা অনুভূতি হতো, এই ম্যানগ্রোভের সাইড দিয়ে ভেতর দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে সমুদ্রে যাওয়া। তো যাই হোক, অন্য কোনো দিন হবে কোনো সময়। এখানে রয়েছে কিছু রেস্টুরেন্ট যেখানে আপনি দুপুরের খাওয়া বা টিফিন এগুলো সারতে পারেন। তো এই হচ্ছে বিচিত্রপুর ম্যানগ্রোভ খাডি বিল এর জায়গা, যেখান থেকে আপনারা বুকিং করতে পারেন ওই বোটিংয়ের জন্য। সোমবার কিন্তু বন্ধ থাকে এই বোটিংয়ের জিনিস, এখানে পরিষ্কার লেখা রয়েছে। আর ইঞ্জিন চালিত নৌকায় নৌকা বিহার করবেন না। অফিস এখান থেকে কিন্তু আপনাদের বুকিং করতে হবে, এই জায়গাগুলোতে নিয়ে যাবে, এই যে দেখাচ্ছি। সুতরাং সব দিনই মোটামুটি চালু থাকে, সোমবার ছাড়া। সোমবার বন্ধ থাকে, সোমবার বাদ দিয়ে সব দিনই এই নৌকা ভিড় আপনারা করতে পারেন। যত সকালে আসবেন তত ভালো। এটা পুরোটাই একটা পার্কিং লট আর কি, এখানে পার্কিং করা যায়, গাড়ি এখানে পার্কিং করে। এখানেও একটা রেস্টুরেন্ট রয়েছে, সঞ্জু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেখানে আপনারা খেতে পারেন দুপুরের খাবার, যদি বিচিত্রপুরী আপনাদের খাওয়ার প্ল্যান থাকে। এর পাশে কিছু বাচ্চাদের খেলনা এই ধরনের জিনিস কেনার দোকান, আর ওই সোজা দিয়ে বেরিয়ে যেতে হয়। রাস্তাটা যদি বুঝতে অসুবিধে হয় তাহলে আপনারা স্থানীয় মানুষদের সাহায্য নেবেন, স্থানীয় মানুষরা আপনাদের হেল্প করবে রাস্তা চেনার কাজে। আর এখানে আরেকটা জিনিস যেটা আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে যত মানুষই আসছেন সবই কিন্তু ফার্স্ট হাফে, অর্থাৎ প্রথম হাফটাতেই সবাই ঘুরে নিচ্ছে। বিকেলের পরে বিচিত্রপুর এলে আপনারা কিন্তু নৌকা বিহার বা বোট রাইড আপনারা করতে পারবেন না। এপাশে নৌকোগুলো সব সারাই বা এই ধরনের কাজ হয়। এই যে পিকনিকও হতে পারে এই জায়গায়, হয়তো পিকনিকও হয়, মানুষজন পিকনিকও করেন, কারণ জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। দেখলাম অনেক বাইকাররাও এসছে অনেক দূর থেকে। সুতরাং বিচিত্রপুর এখন মোটামুটি খুব একটা ভালো ডেস্টিনেশান আর কি, খুবই ভালো ডেস্টিনেশান। হ্যাঁ, ওইদিকে মানুষজন পিকনিক করছেন, তো ওইদিকে আমি যাব না। এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু আমি এদিক দিয়ে হাঁটতে হাঁটতে ওই দিক পর্যন্ত গিয়েছিলাম, গিয়ে কিছু ফটো তুলেছিলাম। নৌকোগুলো ওখানে ঠিক হচ্ছিলো, কিছু মাঝিদের সাথে কথা বলেছিলাম, ঠিক কিছুটা এরকমই দেখায়। তো আমার ঠিক
পেছনে এটা হচ্ছে বিচিত্রপুর নেচার ক্যাম্প। যদিও আমি দেখছি এটা এখনও তালা বন্ধ আছে, হয়তো শীঘ্রই খুব চালু হবে বা আমি জানি না। তো এটা বুকিং করতে পারবেন এই যে ecotour.orissa.com, এটার আমি ছবি দিয়ে দেবো। এই জায়গা থেকে এই বিচিত্রপুর নেচার ক্যাম্প আপনারা বুকিং করতে পারবেন। উড়িষ্যায় এরকম নেচার ক্যাম্প এগুলো বা হচ্ছে যেমন সাতকোশিয়াতে রয়েছে, এরকম বহু জায়গাতেই রয়েছে, সেই জায়গাতেও বুকিং করা যায়। ওই ওয়েবসাইট থেকে আপনারা ডাইরেক্ট বুকিং করতে পারবেন। আর এই রাস্তায় চলে গেছে সোজা চন্দনেশ্বরের দিকে। শেষ করছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থাকবেন, ঘুরতে থাকবেন।